গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। বেশ কিছুদিন পর ম্যানশনের সদর দরজার কাছে বাড়ির সকলে দাঁড়িয়ে আরিম 2 মাসের জন্য চায়নাতে যাচ্ছেন চিকিৎসার ক্ষেত্রে। আজকাল তার শরীরের অবস্থা খুব একটা ভালো না, বয়সের সাথে সাথে শরীরে অসুস্থের বাধা বেঁধেছে। আরিম এক এক করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে সব শেষে জাংকুককে জড়িয়ে ধরেন। জাংকুকও তার বাবাকে জড়িয়ে ধরে, চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। আরিম তপ্ত শ্বাস ফেলে ছেলেকে ছেড়ে দাঁড়ান। 2 মাস তার অনুপস্থিতিতে আশ্রম সহ ব্যবসার কিছু দায়িত্ব জাংকুককে বুঝিয়ে দিয়েছেন, বাকিগুলো তার ছোট ভাইকে বুঝিয়ে দিয়েছে। অতঃপর আরিম চলে গেল। সকালের মিষ্টি রোদ গার্ডেনিং এরিয়াতে ছড়িয়ে পড়েছে। জাংকুক গার্ডেনের 2 রাস্তা দিয়ে সামনে হাঁটছে, তার দৃষ্টি আশেপাশে, তবে রং বেরঙের ফুল আর তাদের সুবাস তাকে বিরক্ত করছে। সরু রাস্তার এক পাশে চন্দ্রমল্লিকা ফুলের বাগান, যেখানে তার সাদা গোলাপের কোনো অস্তিত্ব নেই। জাংকুক হাত বাড়িয়ে একটা চন্দ্রমল্লিকা দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে। তার মুখ শান্ত শীতল থাকলেও তার মন ছিল অশান্ত অস্থির। সে ফের হাঁটা শুরু করে, হাঁটার গতি রুক্ষ। শেষ থেকে দেখেছিল এই বাসায় তার পেন্টিং এর কাজের সময়, এরপর আর দেখা নেই। অবশ্যই এটা তার নিজ ইচ্ছেতে, কিন্তু এবার এই দিকেতে কাঁধে ব্যাগ ঝুলানো। স্কুল থেকে ফিরছে সে। খারাপ সময়ের পর দিনগুলো তার এখন ভালোই কাটছে, তবে হ্যাঁ, একজনকে সে সবসময় খুব মিস করে, সাইনো, যার সাথে খারাপ স্মৃতিগুলো মুছে ভালো স্মৃতিগুলো সে মনে করে। তে মৃদু হাসে। অবশ্যই ভালো সময় খারাপ সময় মিলিয়ে জীবন। তে আশ্রমে ফিরতেই দেখতে পায় ম্যানশন থেকে সার্ভেন্ট এসেছে। এই নাও, তোমার জন্য তোমার পছন্দের মিষ্টি এনেছি। ভালো খাবারে মিষ্টি না খেলে কি হয়? ধন্যবাদ আন্টি। শুভেচ্ছা জানানোর সাথে আমি একটা খবর দিতে এসেছিলাম। ছোট সাহেব যেতে বলেছে তে, আশ্রমে কোনো মেয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করেছে, তাই উনি চাইছেন তুমি তার সাথে দেখা করো। তে এই নামটা শুনে তড়িৎ গতিতে বলে ওঠে, না। না মানে? তে চোখ মুখ শক্ত করে দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে কিছুটা আমতা আমতা শুরু করে। পেন্টিং এর কাজ শেষ হওয়ার পর আর ওই ম্যানশনের আশেপাশেও সেই খেসেনি। জঙ্গলে যাওয়া এখন অনেকটা কমিয়ে দিয়েছে। নিজে ভাবনার মতো প্রাণপণ দিয়ে চেষ্টা করছে যেন কোনোভাবে ওই লোকটা সামনে না পড়ে। কিন্তু কেন এমন পরিস্থিতি হয় যে পাগল অশ্লীল লোকটার কাছে তার যেতেই হয়? কি হলো, চুপ হয়ে আছো কেন? না মানে আমি কেন যাব? আমার দরকার নেই। তের কপালে বিন্দু বিন্দু ঘাম। কেন যাব মানে? তাদের আশ্রমের কোনো মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাও এত ভালো রেজাল্ট করে, অবশ্যই হয়তো কোনো সুযোগ সুবিধা দেবে, পুরস্কারও দিতে পারে। তে তারপরও না বলে। এবার জেহপানটি বলে ওঠে, আমি জানি না তোমার কি সমস্যা, তবে তোমার দেখা করা উচিত। তাদের কত দয়া তোমার উপর। তার মধ্যে তুমি যে স্কুলে চাকরি করো সেটা তো তাদেরই। আমার মনে হয় তোমার চাকরি পার্মানেন্ট হওয়ার পিছনে অবশ্যই মিস্টার জিয়ং জাংকুক আছেন। তে ঠোঁট কামড়ে ধরে। তাদের স্কুল? সে মনে মনে বিস্মিত হয়। এটা সে জানতো না। তুমি যাওতে, না হলে তাদের অসম্মান করা হবে। এটা অবশ্যই ঠিক হবে না। তে তার দিকে তাকায়। তাহলে আপনি আমার সাথে চলুন আন্টি। অন্যদিকে জাংকুকের ঠোঁটে বাঁকা হাসি। সময়ের সুযোগকে পায়ের নিচে নিয়ে আসে, আর সুযোগের সৎ ব্যবহার জিয়ং জাংকুক এখন থেকে অধিক কৌশলে নিবে। এদিকে তে জঙ্গলের রাস্তা পার হয়ে ম্যানশনের গার্ডেনে পা রাখতেই গভীর নিঃশ্বাস ফেলে। এরপর সে পাশে তাকায়। অবশ্য সে আন্টিকে বলেছিল আসতে, কিন্তু জরুরি কাজ পড়ায় আন্টি আসতে পারবে না, তাই ছোট্ট একটা পিচ্ছি মেয়েকে নিয়ে এসেছে। পিচ্ছিটা আশেপাশে ফুল দেখে সে খেলতে যাওয়ার জন্য নাচানাচি শুরু করে। তুমি কি ভুলে গেছো? আমার সাথে তোমার সারাক্ষণ থাকতে হবে, কিছুটা কড়া কণ্ঠেতে বলে ওঠে। মুহূর্তেই বাচ্চাটা চুপসে যায়। ইয়ুনজন জাংকুকের সাথে ব্যবসা নিয়ে কথা বলা শেষ করে কাগজপত্র নিয়ে গেস্ট হাউসের সদর দরজা দিয়ে বের হতেই তের সাথে দেখা। হ্যালো মিস তে, স্যার ভিতরে আছে বলে সে পাশ কেটে চলে যায়। তে তার যাওয়ার পথের দিকে এক নজর তাকিয়ে ঢোক গেলে অতঃপর মনের ভারী যত অস্বস্তি ভয়
তা বাইরে ফেলা শুরু করে। সে ওই লোকের সামনে যাওয়ার আগে নিজের মধ্যে যা ওই পাগল লোক চায় কিছু রাখবে না। জাংকুক তার সামনের টেবিলের উপর 2 পা আড়াআড়ি করে রেখে ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিল। হঠাৎ করে পায়ের শব্দ তার কানে আসে। সে চোখ তুলে তাকায়। মিস তে। সে হাসে, তার নাম ধরে ডাকে, যেন সুরের সাথে গুনগুন করলো। তের পা থেমে যায়। অজান্তেই সে বাচ্চাটার হাত শক্ত করে ধরে। আহ, ব্যথা। হঠাৎ ছোট পিচ্চি মিনমিন কণ্ঠে বলে ওঠে, দুঃখিত সোনা। তে পিচ্চির হাত ছেড়ে দেয়। জাংকুক তার হাতের ফোন পাশে রেখে ধীর গতিতে টেবিলের উপর থেকে তার পা নিচে নামায়। তে পিচ্চির দিক থেকে দৃষ্টি সরিয়ে জাংকুকের দিকে দৃষ্টি ফেলে। জাংকুক তেকে শুভেচ্ছা জানিয়ে বলে ওঠে, তোমার বসা উচিত। জাংকুক তার পাশের সোফায় ইশারা করে বলল। তে কয়েকবার চোখের পলক ফেলে। এটা কি অবিশ্বাস্য নয়? মিস তে। জাংকুক আবারও ডেকে ওঠে, ধন্যবাদ। আমি বাকি কথা বলার মাঝে জাংকুকের ফোন কর্কশ শব্দে বেজে ওঠে। থেমে যায় তে। এদিকে ছোট্ট পিচ্চিটা তেকে বলে ওঠে, আমি বাহিরে যাচ্ছি, তুমি কথা শেষ করে আসো বলে সে হেলে দুলে চলে যায়। তে নাক মুখ কুঁচকে মেয়েটার দিকে তাকায়। সে এই মেয়েকে সঙ্গে করে কোন আশা নিয়ে এসেছিল। জাংকুক কথা বলতে বলতে সে তার বেডরুমে চলে যায়। এদিকে তে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয়। নিশ্চয়ই তাকে অপমান করে মনের মতো বিনোদন নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে, না হলে হঠাৎ ব্যবহারে পরিবর্তন। তে তার চোখ সরিয়ে ঝিলের দিকে তাকায়। অতঃপর পাশের সোনালী রঙের পাখির খাঁচার দিকে তার চোখ গেল। সেখানে একটা হলদে পাখি ডানা ঝাপটাচ্ছে আর কিচিরমিচির শব্দ করছে। কত বড় নিষ্ঠুর লোক! পাখি হত্যা করে তো সাথে আবার বন্দি করে রেখেছে। নরম দৃষ্টিতে তে পাখিটার দিকে তাকায়। কিছু সময় পর জাংকুক হাতে চেকবুক আর পেন নিয়ে বেডরুম থেকে বের হয়ে তার আগের জায়গায় এসে পায়ের উপর পা তুলে বসে। তার থেকে কয়েক হাত দূরে তে একই ভঙ্গিতে দাঁড়িয়ে, তোমার ভালো রেজাল্টের জন্য আমাদের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে, সাথে ভার্সিটির ভর্তি, সব কিছুর খরচ আমরা বহন করব। কথাটা বলতে বলতে জাংকুক চেকবুকের পৃষ্ঠা ছিঁড়ে তের দিকে ধরে। তে তার হাতের দিকে তাকায়। কানের পিছে চুল গুজে নিজেকে স্বাভাবিক রেখে ধীর গতিতে এগিয়ে চেক নেওয়ার জন্য হাত বাড়াতেই জাংকুক ছেড়ে দেয়। এমন একটা ভাব যেন তার হাত থেকে পড়ে গেছে। তে দাঁতে দাঁত চেপে নিচু হয়ে জাংকুকের পায়ের কাছ থেকে চেকটা হাতে নেয়। জাংকুক অপলক দৃষ্টিতে চেয়ে বাঁকা হাসে। তে উঠে দাঁড়ায়। তার মধ্যে পরিবর্তন। এটা নিয়ে ভাবার থেকে জলদি এখান থেকে যাওয়া প্রয়োজন, না হলে আসল রূপ বের হতে কতক্ষণ। আপনাদের অনেক ধন্যবাদ। তে অতি কষ্টে ঠোঁটে হাসি রেখা টেনে বলে ওঠে। তারপর ঘুরে যাওয়ার জন্য পা বাড়াতেই জাংকুক বলে ওঠে, তুমি আরো কিছু চাইতে পারো। ধন্যবাদ, আমি আর কিছু চাই না। জাংকুক বুকে হাত গুজে, ঠিক আছে, তবে এখন থেকে আশ্রমের কিছু প্রয়োজন হলে আমাকে সরাসরি জানাবে। তে এবার ভুরু কুঁচকে জাংকুকের দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। আমি মিস্টার কিম নামজনকে জানাবো। কিছুটা মিনমিন কণ্ঠ তের। জাংকুক তের থেকে এক হাত দূরত্ব রেখে দাঁড়ায়। তৎক্ষণাৎ খাঁচার ভিতর পাখির কর্কশ কণ্ঠে কিচিরমিচির শুরু করতেই দুজন একসাথে পাশে তাকায়। পাখিটি বাহিরের দিকে তাকিয়ে ওড়ার জন্য ছটফট করছে। খাঁচায় নয়, খোলা আকাশে পাখিকে মানায়। আনমনে কথাটাতে বলে ওঠে। মুহূর্তে আবার মুখ চেপে ধরে। ইস, সে কথা বলাতে চায়নি। প্রকৃতির সৌন্দর্য আটকে রেখে কাছ থেকে দেখা ভুল না, অবশ্যই ভুল। কেন? সবকিছুর সৌন্দর্য কাছ থেকে দেখা যায় না, কিছু সৌন্দর্য জায়গা মতো সুন্দর দেখায়। আর তোমার সৌন্দর্য? জাংকুক বাঁকা এসে বলে ওঠে। তার এই প্রশ্নে তের কপাল কুঁচকে যায়। মানে? জাংকুকের দৃষ্টি পাখিটির দিকে ছিল। সে খাঁচার দিকে এগিয়ে যায়। জাংকুক কাছে গিয়ে খাঁচা খুলে ছোট্ট পাখিটিকে বের করে। ঠিক বলেছ, সবকিছুর সৌন্দর্য কাছ থেকে দেখা যায় না বলেই জাংকুক পাখিটিকে মুক্ত করে দেয়। তের বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। এটা কি সেই নির্দয় পাগল লোক? জাংকুক ঠোঁটের হাসি চড়া করে তের দিকে তাকায়, যে পাখিটিকে আকর্ষণের জন্য রেখেছিল, সময় মতো হত্যা করবে বলে। আজ তের কথায় ছেড়ে দিল। তে পাখিটির ওড়ার দিক থেকে চোখ সরিয়ে জাংকুকের দিকে দৃষ্টি ফেলতেই দুজনের চোখে চোখ মিলে যায়। তে তার পরনের জামা খিসে ধরে এক পা করে পিছিয়ে যেতে যেতে ছুটে গেস্ট হাউস থেকে বের হয়ে যায়। সে যেতেই জাংকুকের ঠোঁট থেকেও হাসি আস্তে আস্তে সরে যায়। তে ছুটে বের হয়ে গার্ডেনে বসা বাচ্চাকে নিয়ে দ্রুত গতিতে হাঁটা ধরে। এটা কি অদ্ভুত না? হঠাৎ লোকটার ব্যবহারে পরিবর্তন, নাকি এর পিছনে তার কোনো পরিকল্পনা আছে? পরের দিন জাংকুক গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ রাস্তার মাঝে তার গাড়ি থেমে যায়। ড্রাইভার আরেক গাড়ি পাঠানোর জন্য অন্য ড্রাইভারকে ফোন দিতে চাইলে জাংকুক না বলে ওঠে। এখান থেকে ম্যানশনে পৌঁছাতে
5 মিনিটের রাস্তা, তাই সে হেঁটে যাবে। সে সোজা ধীর গতিতে হাঁটা শুরু করে। রাস্তার দুপাশের গাছের ছায়ার জন্য সূর্যের তাপ তার গায়ে লাগছে না। জাঙ্কুক আশেপাশে চোখ বোলায়। কিছু পথ হাঁটার পর সে রাস্তার ধারে দাঁড়িয়ে শার্টের দুটো বোতাম খুলে ক্লান্তির শ্বাস ফেলে। এখানকার আবহাওয়া তাকে এবার কাবু করেছে। এদিকে স্কুলের কাজ শেষ করে সে আশ্রমের দিকে আসছিল। রাস্তার পাশে দাঁড়ানো ধূসর রঙের কোট প্যান্ট পরা জাঙ্কুক একটা গাছে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। এই লোক এখানে? মনে মনেতে বলে ওঠে। তার মনে পড়ে কালকের স্বাভাবিক অবিশ্বাস্য তার ব্যবহারের কথা। তে চোখ মুখ শক্ত করে চুপচাপ না দেখার ভান করে হাঁটা ধরে। যতই যাই হোক, এই লোক থেকে দূরে থাকাই ভালো। জাঙ্কুকের দৃষ্টি রাস্তার পাশে ছিল, যেখানে স্বচ্ছ পানি, সূর্যের আলো জ্বলজ্বল করছে। সে রাস্তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। তেও হাঁটার মাঝে কৌতূহল দৃষ্টিতে আর চোখে দেখে সাথে সাথে দুজনের চোখাচোখি। তে না চাই তো ভদ্রতার খাতিরে বলতে হয়, কেমন আছেন ছোট সাহেব? ঠোঁটে এক প্রকার জোর করে হাসি টানা। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থেকে গাছে ঠেকিয়ে রাখা হাতটা সরিয়ে নেয়। অপ্রত্যাশিত ভাবে তে নামের আশ্রমের মেয়েটির সাথে তার আবারও দেখা। তোমার কাছে পানি হবে? তার আসম্মিক প্রশ্নে তে বিস্ময় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। তে অবাক, লোকটি তার মতো মেয়ের কাছ থেকে পানি চাইছে। ঠিক আছে, তোমার কাছে হয়তো নেই। তের মুখে বিব্রত ভাব চলে আসে। দুঃখিত, আমার কাছে ছিল। তে দ্রুততার সাথে ব্যাগ থেকে পানির বোতল বের করে জাঙ্কুকের দিকে বাড়িয়ে দেয়। জাঙ্কুক ঢক ঢক করে পানিটা খেয়ে নেয়, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ধন্যবাদ তোমাকে। সে তার বোতল আবার ফিরিয়ে দেয়। তে বিব্রত মুখে বোতলটা হাতে নিয়ে বলে, আমি এখন যাই। তে জড়সড় হয়ে হাঁটা ধরে। তুমি কি কিছু বলতে চাও? তে বা হঠাৎ থেমে যায়। সে ঘুরে তাকায়। আমার কিছু বলতে চাওয়ার মতো আপনার সাথে তেমন সম্পর্ক নেই। জাঙ্কুক মৃদু হাসে। সম্পর্ক? তুমি কি সম্পর্ক চাইছো? আমার জানা মতে আমি এমন কেউ না। আপনি এমন একজন ব্যক্তি যে আমাদের মালিকের ছেলে, যার সাথে লিজাপুর বিয়ে ঠিক, তার সাথে সম্পর্কের কথা আমি ভাবি না। জাঙ্কুক মাথা নাড়িয়ে 2 কদম তের দিকে এগোয়। তে কিছুটা পিছে চলে যায়। এখন অবশ্যই তাকে অপমান করবে, তবে জাঙ্কুক তাকে ভুল প্রমাণ করে দিয়ে তের বাঁধা চুল যে কাঠিটা দিয়ে, সে কাঠিটা সে আচমকা খুলে ফেলে। আজকাল তোমার সব ধরনের প্রতিক্রিয়া, কথাবার্তা আমার কাছে ভালো লাগে। তে চোখ বড় বড় করে ছিটকে দূরে সরে বলে ওঠে, কি বলছেন আপনি? জাঙ্কুক তার খোপার কাঠি হাতে নিয়ে পিছে 2 হাত বেঁধে দাঁড়ায়। তোমাকে খোলা চুলে মানায়। তে হতবাক না হতে চেয়েও তার গাল দুটো লাল হয়ে যাচ্ছে। দয়া করে এসব কথা আর ব্যবহার বন্ধ করুন। জাঙ্কুক হাসে। তে আর দাঁড়ায় না। জাঙ্কুক তার জায়গায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসে। জাঙ্কুক তার পিছের হাত থেকে সামনে হাত এনে তের খোপার কাঠির দিকে তাকায়, যেটা সে নিজের কাছে রেখেছে। আমি জানি তোমাকে পেতে হলে প্রথম তোমার মস্তিষ্কে আর মনে প্রবেশ করতে হবে। এরপর ভালোভাবে হোক বা খারাপভাবে তোমার উপর আমার অধিকার হবে। এই দিকে গেস্ট হাউসে আমার সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি পাখিটাকে ছেড়ে দিয়েছো। মুখে অবিশ্বাসের ছাপ নিয়ে সবিন বলে ওঠে। সে খাঁচার চারপাশে ঘুরছে। যে ব্যক্তি পাখিকে পেলে পুষে নিজের কাছে রাখছিল, হত্যা করে আনন্দ নিবে সেটা ভেবে, আর সে এমনিতেই ছেড়ে দিল। এটা অবিশ্বাস্য ছিল। জাঙ্কুক শান্তভাবে হাতে কিছু কাগজপত্র নিয়ে দেখছে। সবিন জাঙ্কুকের দিকে এগিয়ে আসে, তার পাশের সোফায় গা এলিয়ে বসে। তোমার ভাবনার পরিবর্তনের কারণ কি বড়? সন্দেহ দৃষ্টি সবিনের। জাঙ্কুক হাতের কাগজগুলো থেকে দৃষ্টি সরিয়ে এক নজর সবিনের দিকে তাকায়, তারপর আবারও নিজের কাজে মনোযোগ দেয়। ধরণীতে অন্ধকার নেমেছে। জাঙ্কুক এখনো গেস্ট হাউসে। সে তার হাতের ফ্যাক্টরি কাগজপত্রগুলো নিয়ে বসা থেকে উঠে কাবার্ডের দিকে এগিয়ে যায়। এরপর কাবার্ড খুলে ডয়ারের ভেতর কাগজপত্রগুলো রাখতে যাবে, তখনই হঠাৎ তার চোখে পড়ে কালো রঙের কারুকাজ করা চুলের কাঠি, যেটা ছিল আশ্রমের তে নামের অসহায় মেয়েটির। জাঙ্কুক কাঠিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কাগজপত্রগুলো রেখে কাঠিটা হাতে নিয়ে আবার সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। কাঠিটা সে তার 2 আঙুলের মাঝে নিয়ে ঘোরায়, খুব মনোযোগ দিয়ে দেখা শুরু করে। দেখে নতুন মনে হচ্ছে, হয়তো উপহার পেয়েছে, না হলে কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিনেছে। জাঙ্কুক তাই আশা করছে, যদি এমন কিছু হয় তাহলে ফেরত পেতে সে যথাসাধ্য চেষ্টা করবে, কারণ অবশ্যই সামান্য মেয়েদের কাছে সামান্য জিনিসের মূল্য অনেক বেশি। জাঙ্কুক বাঁকা হাসে। টেবিলের উপর রাখা
আশ্রমের হিসাবের খাতার দিকে দৃষ্টি ফেলে, যেখানে আশ্রমের দায়িত্বে যারা আছে তাদের ফোন নাম্বার লেখা। সে আবারও আমার কাছে না চাইতেও আসবে। জাঙ্কুক শব্দ করে হেসে বলে ওঠে, অতপর সোফায় গা এলিয়ে দেয়। অন্যদিকে জিহাবের সাথে তেও বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করছিল। হঠাৎ মনে পড়ে তার স্কুলের বাচ্চাদের ক্লাস টেস্টের খাতা দেখতে হবে, তাই বসা থেকে উঠে নিজের ঘরে যাওয়ার জন্য হাঁটা ধরে। নিজের ঘরে ঢুকতেই টেবিলের উপর রাখা তার ফোনটা হালকা শব্দ করে বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে। কিন্তু কে? মেসেজটা ওপেন করতেই সেখানে লেখাটা দেখতে পায়, মিস তে, তোমার সুন্দর চুলগুলো বাঁধার জন্য কাঠের কি প্রয়োজন নেই? দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কোনো উপায় নেই তার। কথাগুলো যতবার সে বিড়বিড় করে ততবার মনে প্রশ্ন জাগে, ওই লোকটার কাছেই বারবার কেন যেতে হয়? সকাল সকাল আশ্রমে খবর এসেছে জঙ্গলে ঝিলের সাথে যে আম গাছগুলো আছে সেগুলো কেটে ফেলা হবে। এরপর সেখানে অন্য কোনো ছোট গাছ লাগিয়ে সুন্দর বসার জায়গা তৈরি করা হবে। খবরটা তের কানে পৌঁছাতেই তার বুকটা ভারী হয়ে আসে। এই গাছগুলোর সাথে তার আবেগ জড়িয়ে আছে। এখানে একটা ছোট দোলনাও বাঁধা আছে। এখানে যে আম গাছগুলো রয়েছে সেগুলোর সাথে তার অনেক স্মৃতি রয়েছে। তে একটা দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে। সে স্কুলের জন্য রওনা হয়। এমন কথা শুনে তার মনটাই খারাপ হয়ে গেছে। তার মধ্যে চুলের কাঠির ব্যাপারটা তো আছেই, আরও মেজাজ বিগড়ে যায়। আচ্ছা, অন্যের জিনিস লোকটা নিজের কাছে রাখতে পারে কিভাবে? তাই ফুসফুস করে শ্বাস ফেলে সামনে থাকা এক ছোট ইটের টুকরোয় লাথি মেরে বসে, কিন্তু উল্টো সে নিজে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। সাথে সাথে দ্রুত আশেপাশে দাঁড়িয়ে উঠে দাঁড়ায়। ছি, এখন সে স্কুলের শিক্ষক, এভাবে রাস্তাঘাটে পড়লে মান সম্মান থাকবে নাকি? ধুর। বেলা গড়িয়ে ব্যস্ততার মধ্যে দুপুর পার হয়ে বিকেল ভাব। এদিকে তেও স্কুল থেকে ফিরছে। আজ কিছুটা দেরি হয়ে গেছে স্কুলের কিছু কাজের জন্য। এইদিকে সুগাও আশ্রমের গেট দিয়ে বের হয়ে দ্রুত পায়ে হাঁটছে। তে দূর থেকে সুগাকে দেখতে পায়, তার পায়ের গতি বাড়িয়ে দেয়। তারপর দুজন অনেকটা কাছে চলে আসে। তে কিছু বলতে যাবে, তার আগে সুগা বলে ওঠে আর তের দিকে কিছু কাগজ ধরিয়ে দেয়। কি যে ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়েছে মা। বাজারে ফোন রেখে এসে পড়েছি ভুলে, এখন না গেলে পরে আর পাবো না। তুমি একটু কষ্ট করে আশ্রমের মাসিক হিসেবের কাগজগুলো ছোট সাহেবের কাছে দিয়ে আসো। কথাগুলো বলে সুগা একটু দাঁড়ায় না। সে বড় বড় কদম ফেলে তেকে পাশ কাটিয়ে চলে যায়। তে হাতের কাগজ নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ওই লোকটাকে এত করে এড়িয়ে চলতে চেয়েছি, তারপরও কেন যেতে হবে আমার? তে হতাশার শ্বাস ফেলে হাতের কাগজগুলোর দিকে তাকায়, তারপর ম্যানশনের পথের দিকে রওনা দেয়। তে ম্যানশনে যাওয়ার পরপরই লিজার সাথে দেখা হয় এবং লিজা বলে ওঠে, তুমি কাগজগুলো গেস্ট হাউসে দিয়ে আসো। জাঙ্কুক এখন ম্যানশনে নেই, তুমি বরং গেস্ট হাউসে দিয়ে আসো, পরে চেক করে নেবে। এইদিকে মেন গেট দিয়ে কালো রঙের মার্সিডিজ গাড়ি ঢুকে সোজা গেস্ট হাউসের কাছে থামতেই জাঙ্কুক গাড়ির দরজা খুলে বের হয়। তার পরনে সাদা রঙের শার্ট আর ফর্মাল প্যান্ট, এক হাতে কোট ঝুলানো, অন্য হাতে ফোন, যেটা কানে ধরে গম্ভীর কণ্ঠে কারোর সাথে কথা বলতে বলতে গেস্ট হাউসের ভেতরে প্রবেশ করে। আমি যতদিন না আসবো তাকে চোখে চোখে রাখবে, কোনোভাবেই যাতে কোরিয়া না আসতে পারে। ও পাশ থেকে কে কি বললো সেটা শুধু জাঙ্কুকই জানে। জাঙ্কুকের ঠোঁটে বাঁক হাসি ফুটে ওঠে। সে বসার ঘর পার হয়ে বেডরুমে পা রাখতেই হাতের কোট পাশের একটা টেবিলে রাখে। আফসোস, ডাক্তারের ছেলের জন্য তাকে সেখানে তার ইচ্ছা অনুযায়ী থাকতে হবে। কিন্তু ওই আশ্রিতার সাহস কী করে হয়? তার মেসেজের জবাব দিল না। জাঙ্কুক হাত ঘড়ি খুলে বিছানায় ছুঁড়ে মারে। তার কি উচিত? ওই মেয়েকে শুধুই কাঁদানো? এদিকে তে এক হাত দিয়ে বুকের সাথে কাগজপত্রগুলো চেপে অন্য হাতে লিজা যে ফুলগুলো দিয়েছিল ফুলগুলো ধরে গেস্ট হাউসে প্রবেশ করে। আপাতত তার মুখে কোনো ভয় অস্বস্তি কিছুই নেই। খুশ মেজাজে সে হেলে দুলে সোজা জাঙ্কুকের বেডরুমে ঢুকে পড়ে। সে হাঁটতে হাঁটতে চারপাশে চোখ বোলায়। গোছানো পরিপাটি রাজকীয় ঘর, একটা সুন্দর মিষ্টি সুবাস তার নাকে বাজছে। তে ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে যায়, হাতের কাগজপত্র আর ফুলগুলো যত্ন সহকারে রাখা শেষ হলে যেভাবে এসেছিল ঠিক সেভাবে আবার চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নেবে। তখনই তার চোখে পড়ে তার চুলের কাঠি, যেটা ড্রেসিং টেবিলের উপরে রাখা। তার দৃষ্টি সরু হয়। আশেপাশে এক নজর দেখে ছু মেরে কাঠি হাতে নিয়ে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলা শুরু করে, পাগল কোথাকার, অন্যের জিনিস নিজের। বাকি কথা আর বলতে পারলো না। এর মধ্যে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। ইতিমধ্যে তার হাত থেকে চুলের কাঠিও নিচে পড়ে গেছে। জাঙ্কুক তার মাথার কাছ থেকে টাওয়ালটা সরিয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে নিচে পড়া কাঠিটার দিকে এক নজর দেখে এরপর তের দিকে তাকিয়ে হেসে ওঠে। তবে মনে মনে,
তে শৈলে কম্পন। সে এক পা করে পিছে যেতে যেতে এক ছুটে দৌড়, যেন সে ভূত দেখেছে। জাঙ্কুককে উপহাস করে। এটা বেশ মজার ছিল, এবং আরো মজার ছিল সে তার থেকে পালিয়ে যাওয়ার সাহস করছে। জাঙ্কুক বাঁকা হাসে, হাতের টাওয়ারটা ছুঁড়ে ফেলে তাকে সে তাড়া করা শুরু করে। তে গেস্ট হাউস থেকে বের হয়ে জঙ্গলের ফুলের লম্বা রাস্তায় দৌড়ে যাচ্ছে। সে পিছনে ঘুরে তাকায়। জাঙ্কুকের অগ্রগতি দীর্ঘতর হচ্ছে এবং দ্রুতের সাথে তাদের মধ্যে ব্যবধান সংকুচিত হচ্ছে। তে ভয় পেয়ে দৌড়ানোর মাঝে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, তবে অবশেষে ধরা পড়ে জাঙ্কুকের কাছে। তে তার বিরুদ্ধে লড়াই করা শুরু করে। ছাড়ুন আমাকে। কিন্তু জাঙ্কুক তাকে পুলের রেলিংয়ের দিকে হেলিয়ে তার এক হাত দিয়ে তের হাত পেছন দিকে মুচড়ে ধরে, আর অন্য হাত দিয়ে আক্রমণাত্মক তার চুল আঁকড়ে ধরে। জোরে জোরে রুক্ষ নিঃশ্বাস ফেলতে থাকে। তে ব্যথায় শব্দ করে চোখ বুঝে নেয়। কোথায় পালাচ্ছ তে? তার হাত আরো শক্ত হয়। তে হু হু করে কেঁদে ওঠে। তার ব্যথায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি প্রশ্ন করলে তুমি উত্তর দিতে বাধ্য। জাঙ্কুকের ফিসফিস কণ্ঠ। তে ঠোঁট কামড়ে চোখ খুলে তাকায়। জাঙ্কুক তার দিকে ঝুঁকে তার ভেজা চুলের পানি তার গাল স্পর্শ করে। জাঙ্কুক আবারও রুক্ষ কণ্ঠে তে বলে ধমকে ওঠে। তে কেঁপে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তাকে এতটা শক্ত করে ধরেছে যে উল্টো তার বুকে জাঙ্কুকের শরীরের সাথে স্পর্শ করছে। তের ভয়ে, ব্যথায়, লজ্জায় চোখের জল অনবরত পড়া শুরু হয়। কেন আপনি আমার সাথে এমন করছেন? সে শরীর ঝাঁকিয়ে কম্পিত কণ্ঠে বলে ওঠে। জাঙ্কুক তার নিরর্থক প্রচেষ্টায় মুগ্ধ হয়ে তার বুকের সাথে নিজের বুক চেপে ধরে। তের অসহায়ত্বে সে সন্তুষ্ট। তুমি চুরি করেছিলে আবারও? জাঙ্কুকের উপহাস কণ্ঠ। না। তাহলে পালাচ্ছ কেন? তে জাঙ্কুকের নির্দয় চোখ দুটোর দিকে তাকিয়ে বলে, যেটা আমার, যেটা আপনি নিজের কাছে রেখেছেন, সেটা কিভাবে চুরি হয়? ভেবে চিন্তে কথা বলো আমার সাথে তে। কেন? তের চোখ মুখ শৈলে ভয়ে কাঁপতে থাকলেও তার কণ্ঠে এখনো সাহস বয়ে যাচ্ছে। সেটা আমার, কিন্তু এখন আমার, কারণ আমি তোমাকে জানিয়েছি তুমি আমার কাছ থেকে হাত পেতে চাইবে, কিন্তু এটা না করে তুমি চুরি করেছো। তার ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে। তেকে কাঁদানো আর অপমান সে অনেকদিন পর তৃপ্তি বোধ করছে। তে চিৎকার করে বলে, কেন আমি আপনার কাছ থেকে চাইবো? কেন আপনি আমার জিনিসগুলো নিজের কাছে রেখে দিয়ে আবার আমাকে দিয়ে আপনার কাছ থেকে ভিক্ষা করান? কেন? তে অস্ত্রসিক্ত নয়নে বলে ওঠে। চুলের মুঠি ধরে রাখা জাঙ্কুকের হাত আরো শক্ত হয়। সে ক্রুর হাসে। এরপর তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, একদিন তোমার জীবনটাও আমি নিয়ে নেব। এরপর তুমি আমার কাছে নিজের জীবনও ভিক্ষা চাইবে। তের স্তব্ধ দৃষ্টি, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যের লাল আভা তের চোখে মুখে পড়ে। অশ্রুগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছে। তার ঠোঁট দুটো কাঁপছে। কপালের চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে গেছে। জাঙ্কুক কিছুটা নরম হয়। তার মুচড়ে ধরা হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে তের নরম গালে স্পর্শ করে এবং চোখে চোখ রেখে ঠোঁটের দিকে এগোতে এগোতে মৃদু ধীর কণ্ঠে ফিসফিস করে বলে, তোমার সুন্দর চেহারাতে সাহস মানায় না ছোট্ট পাখি। তের ভেতর মুহূর্তেই কেঁপে ওঠে। জাঙ্কুক তার চুল ছেড়ে ঘাড়ে হাত রেখে ঠোঁটের ঠোঁট হালকাভাবে স্পর্শ করতেই তৎক্ষণাৎ তে এক ধাক্কায় জাঙ্কুককে সরিয়ে নিজেও ছিটকে দূরে সরে যায়। বাজে পাগল লোক। জাঙ্কুক 2 কদম পেছনে চলে যায়। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ করে নেয় হাত। তে তাচ্ছিল্য হেসে বলে, 2 দিন ভদ্রলোকের মতো ব্যবহার করলে কেউ ভদ্রলোক হয়ে যায় না। বাজে অশ্লীল লোক। কেন বারবার আমাকে স্পর্শ করেন? আমি ঘৃণা করি বলেছি না? তে রাগে ঠোঁট ঘষা শুরু করে। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। জাঙ্কুক চোখ খুলে তের দিকে তাকায়। সে জানে কিভাবে সময় মতো নিজেকে সংযত রাখতে হয়। তাই ঠোঁটে হাসি টেনে শীতল কণ্ঠ নিয়ে বলে, আশা করি তোমার পরবর্তী দিনগুলো খুব ভালো কাটবে। জাঙ্কুকের ঠোঁটের হাসি প্রসারিত হয়। আর কোনো কথা না বাড়িয়ে গেস্ট হাউসে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। বাট আই লাইক ইউর বডি স্মেল। কিন্তু তোমার শরীরের সুগন্ধ আমার ভালো লাগে। তার কণ্ঠ আবারও ধীর। এরপর সে চলে যায়। তে ঠোঁটে হাত রাখা অবস্থায় কপাল গুটিয়ে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। লোকটার কথায় যেন তার ভিতরে শিহরণ খেয়ে গেল। এক অদ্ভুত অনুভূতি তার অপমান আর স্পর্শ ঢেকে দিচ্ছে, আর আশ্চর্যভাবে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। তে বুকে হাত দিয়ে জাঙ্কুককে দেখে। লম্বা চওড়া সুদর্শন সুঠম দেহের পুরুষটির ব্যবহার রুক্ষ, কিন্তু তার বলা কথা তাকে আজকাল কেন এভাবে প্রভাবিত করছে। অবশ্যই তার উচিত এই অনুভূতিকেও ঘৃণা করা।
অন্যদিকে সবিন গেস্ট হাউসের খোলা জায়গায়, যেখান থেকে ঝিল আর পুল স্পষ্টভাবে দেখা যায়, সেখানে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সে আপাতত নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে তে আর জাংকুকের পুরো ঘটনাটা নিজের চোখে দেখলো। আস্তে আস্তে ধোয়াটে জিনিসগুলো তার কাছে স্পষ্ট হয়ে উঠল। তার ভাই আশ্রিতা মেয়েটিকে আপত্তিকর স্পর্শের সাথে চুম্বন করতে চাইছিল। সবিনের মস্তিষ্ক এবার এক এক করে সব স্পষ্ট হতে থাকে। প্রথমে গিফট, তারপর ঘাড়ে কামড়ের দাগ, তারপর ডক্টরের ছেলেকে হঠাৎ রাশিয়া পাঠিয়ে দেওয়ার কারণ। এখন সে পুরোটাই বুঝতে পারছে। জাংকুক গেস্ট হাউসে প্রবেশ করতেই সবিন প্রশ্ন করে ওঠে, ওই আশ্রিতা মেয়ের সাথে তোমার সম্পর্ক কি বড়? জাংকুক সবিনের দিকে দৃষ্টি রেখে সোফার দিকে এগিয়ে সামনের টেবিলে রাখা গ্যাস লাইট আর সিগারেটের প্যাকেট হাতে নিয়ে সোফায় আয়েশ ভঙ্গিতে বসে। সবিন 2 কদম এগিয়ে আসে। আমি দুঃখিত আবার প্রশ্ন করার জন্য, কিন্তু আমি যদি ভুল না হয়ে থাকি, ওই আশ্রমে আশ্রিতা মেয়ের উপর তোমার গভীর আগ্রহ আছে, তাই না? জাংকুক মুখে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। সে কোনো প্রতিউত্তর করার প্রয়োজন বোধ করছে না। সবিন উদ্বিগ্ন হয়ে আরও কয়েক কদম এগিয়ে আসে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না বড়। কেন সেই আশ্রিতা? কারো কানে যদি এই খবর পৌঁছায়, তাহলে ধারণা আছে কি থেকে কি হতে পারে। আর লিজা, সে কি মানবে? অলরেডি তোমরা এঙ্গেজড। জাংকুক ফিসেল হেসে সবিনের দিকে তাকায়। আমার লাইফে আমি মানি, এটাই কি যথেষ্ট নয়? তোমার ফিয়ন্সে আছে ব্রো, আমি অস্বীকার করছি না। তাহলে কিভাবে ওই মেয়ের প্রতি তোমার আগ্রহ জাগতে পারে? বাগানের সবচেয়ে সুন্দর গোলাপের উপর অধিকার শুধু তার মালিকের হয়, আর আমি ওই আশ্রিতার মালিক। তার উপর অধিকার আমারই হওয়া উচিত। তুমি কি কোনোভাবে লিজা আর ওই মেয়েকে একসাথে রাখতে চাইছো? কোনো মেয়ে এটা মেনে নিতে পারবে না ব্রো, কারণ এটা রাশিয়ানা। যদি মেনে নিতে না পারে, তাহলে তাকে আমার জীবন থেকে আউট করতে এক মুহূর্তের জন্য ভাববো না। জাংকুক ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মনোযোগ দিয়ে জঙ্গলের দিকে দৃষ্টি স্থির করে। তবে সে যদি মেনে থেকে যেতে চায়, আমার কোনো সমস্যা নেই। সমাজে আমি তাকে দেখাবো তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আর ওই মেয়েকে কি তুমি ভালোবাসো? এইসব নরম অনুভূতি আমার জন্য না। আমি শুধু তাকে পেতে চাই, কারণ সে আমার। তার কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে। সবিন ঠোঁট কামড়ে ধরে। জাংকুকের ইঙ্গিতে কি বুঝিয়েছে সেটা স্পষ্ট। তাহলে দুজনের মধ্যে সম্পর্ক সমাজের চোখে কি হতে পারে? এইদিকে তে আজ দ্বিতীয়বারের মতো ডেলিভারির কাছ থেকে একটা পার্সেল নিল। তবে পার্সেলে কি আছে তার জানা নেই। সে তো কোনো কিছু অর্ডারও করেনি, কিন্তু নাম অ্যাড্রেস তার লেখা। কি অদ্ভুত! এর মানে ভুলেও আসেনি, তারই পার্সেল। সে রুমে নিয়ে বক্সটা খুলে দেখে তার চুলের কাঠিটা, যেটা জাংকুকের রুমে ফেলে এসেছিল। কে পাঠিয়েছে সে ভালো করেই বুঝতে পারছে, তাই মুখে রুক্ষতা ভেসে উঠেছে তার। পেয়েছেটা কি ওই লোক? সমস্যা কি তার? তাকে অপমান অপদস্থ করার পরও কি তার মন ভরে না? তিনি বিরক্তি নিয়ে বক্সটার ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে মারে। নিম্ন শ্রেণীর হতে পারে, কিন্তু আত্মসম্মান বোধ আছে, চাই না এই খোপার কাঠি। তের মেজাজটা বিগড়ে গেল। সে রুম থেকে বাইরে আসতেই জেহাব বলে উঠল, তোমার ভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করবে না? কিছুদিনের মধ্যেই করব, সময় আরো 15 দিন আছে। একা যাবে? তে মুখে হাসি টেনে ফের মাথা নাড়ায়। হ্যাঁ, সায়নও থাকলে হয়তো তোমার একা যাওয়া হতো না। পাগল ছেলে, কোনো না কোনো বাহানায় নিজের সাথে তোমাকে নিয়েই যেত। ছেলেটা খুব ভালো ছিল, ছোট থেকে দেখেছি, কিন্তু কি থেকে কি হয়ে গেল? তে চুপ। তার এসব কথা আর ভালো লাগে না। তবে আশ্রমিক বাহিরে আশ্রমের সবগুলো ছেলে মেয়ে হৈ হৈ করে জঙ্গলের দিকে ছোটাছুটি শুরু করে। তে জিহবের হাত ধরে বলে, চলুন আমরাও জঙ্গলের দিকে গিয়ে দেখি। ঝিলের ধারে যেসব আম গাছগুলো কেটে সুন্দর জায়গা তৈরি করার কথা ছিল, আজ থেকে কাজ শুরু হবে। তাই জাংকুকের চাচা আর জাংকুক লোকদের সাথে কথা বলছে দাঁড়িয়ে। তে আর জিহব হস্তদত্ত হয়ে এসে এই জায়গায় এত মানুষ দেখে কিছুটা হতবাক হয়ে যায়। তখনই আশ্রমের একজন কিশোরী দুজনকে দেখে খুব খুশি মনে তের কাছে এসে বলে, ছোট সাহেব গাছ কাটতে না বলছেন তে আপু? এর মানে তোমার হাতে প্রতি বছর আমের মুরব্বা খাওয়া একদম পাক্কা, তাই না? তে চোখ দুটো পিটপিট করে। আশ্রমের বাকি বাচ্চারাও তাদের দুজনকে দেখে এগিয়ে আসতেই জিহব কড়া কণ্ঠে সবাইকে বকা শুরু করে। কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল তারা। তে এক নজর সবাইকে দেখে এরপর সামনের আম গাছগুলোর দিকে তাকায়। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে, কিন্তু মুহূর্তেই আবার সেটা গায়েব যখন চোখে পড়ে আম গাছগুলোর পাশে দাঁড়ানো জাংকুক।
ধীরে ধীরে চোখের পলক ফেলে। আজ হঠাৎ প্রথম সে জাঙ্কুককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। লোকটি নিষ্ঠুর নির্দয় হলো মারাত্মক সুদর্শন। তার হাইট, ফিটনেস, রং দেখতে অনেকটা বিদেশিদের মতো, যেটা রাশিয়ানদের মতো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তে এটা বুঝতেই থতমত খেয়ে যায়। সে দ্রুত চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। লোকটা দেখছিল আমিও তার দিকে তাকিয়ে আছি। মনে মনে নিজেকে গালি দিয়ে উঠে দেয়, ছি ছি, শেষমেশ বাজে পাগল লোককে দেখছিলাম এভাবে। জিহাব সবাইকে থমকে আশ্রমের দিকে যাওয়া শুরু করছে। তে কানের পিছে চুল গুলছে। অদ্ভুত লাগছে তার। এখনো কি চেয়ে আছে? কৌতূহল মন আবারও আর চোখে দেখে জাঙ্কুকের ঠোঁটে এবার বাঁকা হাসি। এখনো সে তাকিয়ে আছে। তে ঘাড়ে হাত রেখে দৃষ্টি নত করে। নিজেও সবার সাথে আশ্রমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে সে বিড়বিড় করে ওঠে, পাগল কোথাকার। এইদিকে জাঙ্কুক ঘাড় কাত করে তের পিছনের উপর থেকে নিচ পর্যন্ত ভালো মতো চেক আউট করে। মনে মনে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিয়ে লোকদের সাথে কথায় পুনরায় ব্যস্ত হয়ে ওঠে। সময়ের সাথে সাথে বেলা গড়িয়ে চারদিকে গভীর অন্ধকার নেমে এসেছে। শীতল মৃদু হওয়ার বেগ আগের থেকে বেড়েছে। এর মধ্যে বিকেল থেকে কারেন্ট নেই। আশ্রমের লাইটগুলোর চার্জ শেষ, তাই জায়গায় জায়গায় মোম জ্বালিয়ে রেখেছে। তাই নিজের ঘরের জানালার কাছে দাঁড়ানো সে আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলে। তার পরনে স্কার্ট আর পাতলা একটা শার্ট জড়ানো। ছেড়ে রাখা হলদেটে চুলগুলো ঢেউয়ের মতো উঠছে। মিস জেহব ঘর থেকে বের হতে হতে বললেন, বাহিরে একটা চেয়ার নিয়ে রেখে আসো তো। তে কারণ না জেনেই মাথা নাড়িয়ে মোম এক জায়গায় রেখে চেয়ার নিয়ে অন্ধকারের মধ্যে বাইরে চলে আসে। আশ্রমের ডান পাশে জঙ্গলের রাস্তার পথ, সেদিক দিয়ে উঠানের অনেকটা খালি জায়গা। তে চেয়ার টেনে আনে সেখানে। আশ্রমের দেয়ালের সাথেই চেয়ারটা রাখা। কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। একটা চেয়ার টেনেই হাঁপিয়ে গেছে। আশেপাশের ঘুরে অন্ধকারে চোখ বোলায়। এরপর যাওয়ার জন্য পেছনে ঘুরতেই কেউ তার কোমর জড়িয়ে মুখ শক্ত করে চেপে ধরে। আর এতটাই শক্ত করে ধরে যে মুখ দিয়ে শব্দ বের করার নড়াচড়া অসম্ভব। তে আকস্মিক আক্রমণে শূন্য মস্তিষ্কে ভয়ে থরথর করে কাঁপা শুরু করে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে আর কি। বাকিটা ভাবনার মাঝে তার কানে ফিসফিস কণ্ঠ, হ্যালো লিটল বার্ড। তে শরীর সাথে সাথে ঝাঁকুনি দিয়ে ওঠে। কম্পন দ্বিগুণ বেড়ে অস্পষ্ট শব্দ মুখ থেকে বের হয়, কিন্তু একচুলও নড়তে পারে না, কারণ জাঙ্কুক তার থেকে বেশি শক্তিশালী। জাঙ্কুক তাকে শক্ত করে ধরা অবস্থায় কিছুটা টেনে আশ্রমের দেয়ালের সাথে চেপে ধরে। তে নিঃশ্বাস নিতে পারছে না। শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে চোখের কোণে জল বেয়ে গড়িয়ে পড়ছে। অন্ধকারে দুজনের মুখ দেখা যাচ্ছে না, তবে জাঙ্কুক বুঝতে পারছে তার পাখি কাবু হয়ে গেছে। তাই মুখ থেকে হাত সরিয়ে চিবুক চেপে উঁচু করে তার বরাবর করে। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু চিৎকার দেওয়ার আপাতত শক্তি নেই তার মাঝে। আমার স্পর্শের জন্য সেদিন ঠোঁট ঘষছিলে, তাই না? জাঙ্কুক তে ঠোঁটের একদম কাছাকাছি এগিয়ে আসে। তাহলে আজ কোন কোন জায়গায় ঘষবে? তুমি চাও বা না চাও, আমার স্পর্শ তোমার মেনে নিতে হবে। জাঙ্কুক ফিসফিসিয়ে বলে ওঠে, বিকজ ইউর এভরিথিং ইজ মাইন লিটল বার্ড। তীর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। শরীর নিস্তেজ হয়ে হেলে পড়েছে। বিড়বিড় করে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। তার কণ্ঠে আপত্তি মিনতি। জাঙ্কুকের প্রতিটা স্পর্শ হিংস্র স্পর্শ মনে হচ্ছে তার শরীর ছুঁয়ে দিয়ে চিড়ে ফেলেছে। গভীর নিঃশ্বাসের শব্দ যেন বিষ। কেন অসহায়তা এতটা করুন? কেন মা বাবা তাকে একা এতিম বানিয়ে রেখে গেলেন দুনিয়াতে, খুবলে খাওয়া ভয়ঙ্কর হিংস্র পশুর জন্য? তে চোখ বুজে থুকরে কেঁদে ওঠে। বাকি পার্টগুলো আপলোড করা হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও।